হ্যালো ভিউয়ার্স, আধুনিক সভ্যতার ঝান্ডাধারী ইউরোপের মানুষ যখন পুরোপুরি সভ্য হয়ে উঠতে পারেনি, যুদ্ধবিগ্রহ আর ধর্মীয় কুসংস্কারে তখনও নিমজ্জিত গোটা ইউরোপ, নারীর মর্যাদা, রান্নাবান্না এবং সন্তান লালন পালনেই সীমাবদ্ধ যখন, ঠিক তখন এক নারী তার বৈজ্ঞানিক আবিষ্কার দিয়ে হইচই ফেলে দিলেন পৃথিবী জুড়ে। তিনি আধুনিক বিশ্বের প্রথম সত্যিকারের বিখ্যাত নারী বিজ্ঞানী, যাকে বলা হয় মাদার অব মডার্ন ফিজিক্স তথা আধুনিক পদার্থবিদ্যার জননী। পৃথিবীর ইতিহাসে তিনিই একমাত্র মানুষ যিনি বিজ্ঞানের দুইটি শাখায়, পদার্থবিজ্ঞান ও রসায়নে, নোবেল পুরস্কার লাভ করেন। নারী হিসেবে প্রথম নোবেল জয়ের কৃতিত্বটাও তারই। বলছি ম্যারি কুরির কথা। চলুন আজকের এই ভিডিওতে বিজ্ঞানের ইতিহাসের বিস্ময় সৃষ্টিকারী ম্যারি কুরির আদ্যোপান্ত জেনে নেওয়া যাক। সময়টা 1867 সালের 7ই নভেম্বর। পোল্যান্ডের ওয়ার্স শহরে জন্ম হয় ম্যারি কুরির। পুরো নাম ম্যারি স্কোলস্কা কুরি। পরিবারে তাকে মানিয়া বলে ডাকা হতো। তার বাবা ভ্লাদিস্লাভ শক্লদভস্কি একটি নামকরা কলেজের অধ্যাপক ছিলেন। তার মা ওয়ার্স শহরের একটি নামকরা ওয়ার্স বোর্ডিং স্কুল ফর গার্লসের প্রধান শিক্ষিকা ছিলেন। 5 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ। তাদের বাবা প্রতি সন্ধ্যায় পরিবারের সদস্যদের নিয়ে বিজ্ঞান ও সাহিত্যের আসর বসাতেন। তাই ম্যারি কুরির বিজ্ঞানের প্রতি ভালোবাসাটা এখান থেকেই শুরু হয়। এরই মধ্যে মেরির যখন 10 বছর বয়স, তখন তার মা যক্ষা রোগে আক্রান্ত হয়ে মারা যান। মায়ের মৃত্যুর পর কিছুদিন যেতে না যেতেই তার বড় বোন জ্বরে আক্রান্ত হয়ে মারা যান। মা আর বড় বোনের মৃত্যুতে মেরি খুব ভেঙে পড়ে। সেই সময়ের রাজনৈতিক অস্থিরতার কারণে তৎকালীন সরকার মেরির বাবাকে পূর্বের চাকরি হতে অব্যাহতি দিয়ে একটি নিম্ন শ্রেণীর চাকরিতে নিয়োগ দেন। ফলে তাদের পরিবারে আর্থিক সংকট দেখা দেয়। এতে ছেলে মেয়েদের পড়ালেখা বন্ধ হবার উপক্রম হয়। কিন্তু ম্যারি ও তার বোন ব্রনিস্লা হাল ছাড়ার পাত্রী ছিলেন না। দুই বোন একটা অদ্ভুত চুক্তি করে বসেন। একজন আরেকজনের পড়াশোনার খরচ যোগাবে। তাই ঠিক হলো যে প্রথমে মেরি কাজ করে বড় বোনের পড়ালেখার ব্যয়ভার বহন করবেন। পড়ালেখা শেষ হলে ব্রনিয়া মেরির পড়ালেখার ব্যয়ভার বহন করবেন। ফলে যেই কথা সেই কাজ। মেরি তার বোনের পড়ালেখার খরচ চালানোর জন্য মাসিক 500 রুবলের বিনিময়ে এক অভিজাত রুশ আইনজীবীর বাড়িতে গভর্নেন্সের চাকরি নেয়। এত অল্প বয়সে কাজ করতে কষ্ট হলেও তিনি প্রায় 3 বছর সেখানে কাজ করেছিলেন। মেরি যে বাসায় গভর্নেন্সের কাজ করতেন, কাজিমিয়েরেস জোরোভস্কি ছিলেন সেই বাড়ির ছেলে এবং তাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠেছিল। কিন্তু খুব অল্প সময়ের মধ্যে বাংলা সিনেমার গরিব ধনীর প্রেম বিরহের মতো মেরির সাথে কাজিমিয়েরেস জোরোভস্কির সম্পর্কটা ভেঙে যায় এবং মেরি এই চাকরি ছেড়ে দেন। এর কিছুদিনের মধ্যে মেরির বোন শিক্ষা কার্যক্রম শেষ করে চিকিৎসকের পেশায় নিয়োজিত হন। পূর্বশর্ত অনুযায়ী এবার মেরি তার বোনের আর্থিক সহায়তায় বিজ্ঞানের উচ্চশিক্ষার জন্য প্রথমে অস্ট্রিয়ার শাসনাধীনে ক্র্যাকো বিশ্ববিদ্যালয়ে পড়তে যান। কিন্তু সেখানে বিজ্ঞান ক্লাসে যোগ দিতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সচিব অসম্মতি জ্ঞাপন করে মেরিকে জানিয়ে দেন যে বিজ্ঞান মেয়েদের জন্য নয়। তিনি যেন রন্ধন শিক্ষা ক্লাসে যোগ দেন। তবে এসব বাধা মেরিকে তার বিজ্ঞানের প্রতি আগ্রহকে দমিয়ে রাখতে পারেনি। 1891 শেষের দিকে মেরি পোল্যান্ড থেকে ফ্রান্সের উদ্দেশ্যে পাড়ি জমান। তিনি প্যারিসের সোরবন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে পদার্থবিজ্ঞানে, রসায়নে এবং গণিতে অধ্যয়ন করতে থাকেন এবং বিশ্ববিদ্যালয়ের কাছে ল্যাটিন কোয়ার্টারে একটি গ্যারেজ ভাড়া করে সেখানে বসবাস শুরু করেন। তবে অল্প কয়েকদিনের জন্য তিনি বোনের বাসায়ও ছিলেন। মেরির আয় তখন ছিল খুবই সীমিত। প্রায় সময় তাকে ক্ষুধায় কাটাতে হতো। মেরি দিনে পড়তেন, সন্ধ্যায় পড়াতেন এবং পড়িয়ে যা আয় করতেন তা ছিল খুবই সামান্য। 1883 সালে তাকে পদার্থবিজ্ঞানে ডিগ্রি দেওয়া হয়। এরপর তিনি গ্যাব্রিয়েল লিপম্যানের শিল্পভিত্তিক গবেষণাগারে কাজ শুরু করেন। এরই মধ্যে তিনি আরেকটি ডিগ্রি অর্জনের মাধ্যমে ফেলোশিপ পেয়ে যান। এরপর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।
তিনি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা ভালোভাবে চালিয়ে যান। মেরি প্যারিসে দ্য সোসাইটি ফর দ্য এনকারেজমেন্ট অব ন্যাশনাল ইন্ডাস্ট্রির সহায়তায় বিভিন্ন পদার্থের চৌম্বক ধর্ম পরীক্ষার মাধ্যমে বৈজ্ঞানিক গবেষণা শুরু করেন। এই সময় পিয়েরে আসেন তার জীবনে। প্রকৃত বিজ্ঞানের প্রতি আগ্রহী তাদেরকে এক জায়গায় নিয়ে আসে। পিয়েরে কুরি ছিলেন বিশিষ্ট পদার্থবিদ। পিয়েরে কুরির বাবা ইউজিন কুরি নিজের বাড়িতেই একটি গবেষণাগার গড়ে তুলেছিলেন। সেখানে ভাই জাকা কুরি আর বাবার সাথে পিয়েরেও রাত দিন গবেষণা করতেন। পোলিশ পদার্থবিদ অধ্যাপক জোসেফ কোবালস্কি, যিনি মেরিকে সব ব্যাপারে সাহায্য করতেন, তিনি মেরিকে কুরিদের গবেষণাগারে যোগ দিতে পরামর্শ দেন। তিনি জানতেন যে মেরির গবেষণা কাজ চালিয়ে নেওয়ার জন্য বড় একটা গবেষণাগার প্রয়োজন, তাই তিনি পিয়েরের সাথে মেরির পরিচয় করিয়ে দেন। মেরিকে দেখেই পিয়েরে তার প্রেমে পড়ে গেলেন। মেরিরও পিয়েরেকে দেখে ভালো লেগেছিল, কিন্তু মেরি কাজী মিয়েরেজের সাথে ভালোবাসার তিক্ত অভিজ্ঞতা তখনও ভুলতে পারেননি, তাই প্রথম দিকে বিষয়টা এড়িয়ে চলতেন। দুজনে মিলে চুম্বক গবেষণায় নিয়োজিত হন। গবেষণা চলার সময়ে তাদের মাঝে তীব্র ভালো লাগা ও ভালোবাসার জন্ম নেয়। পিয়েরি বেশি আগ্রহী ছিলেন, অপরদিকে মেরি ছিলেন বাস্তববাদী। একদিন পিয়েরে সাহস করে মেরিকে প্রস্তাব দিয়ে বসেন। মেরি সরাসরি না করেননি, বেশ কিছু অজুহাতে এড়িয়ে যেতে চেয়েছিলেন। আসলে মেরি নিজ দেশ পোল্যান্ডে ফিরে যেতে চেয়েছিলেন, সেখানে গিয়ে শিক্ষকতা করতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত পিয়েরের গভীর প্রেমের আহ্বান উপেক্ষা করা মেরির পক্ষে সম্ভব হয়নি। অবশেষে 1895 সালের 26শে জুলাই দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়ে যায়। মেরি ও পিয়েরের জীবনে সংসার, গবেষণা আর ভালোবাসা যেন হাত ধরাধরি করে চলছিল। মেরি ও পিয়েরে যৌথভাবে গবেষণা শুরু করেন। 1898 সালে এই দম্পতি প্রথমে প্লিস প্লেন থেকে তেজস্ক্রিয় পদার্থ পলোনিয়াম এবং পরে রেডিয়াম আবিষ্কার করেন, যা ইউরেনিয়াম হতে 10 লক্ষ গুণ বেশি শক্তিশালী। এই রেডিয়ামের ব্যবহার অপরিসীম। কুরি দম্পতি প্রমাণ করলেন যে কোনো কোনো মৌলের পরমাণু ক্রমাগত ভেঙে গিয়ে রশ্মি বিকিরণ করে। এই বিকিরণ অন্য কোনো পদার্থ ভেদ করেও যেতে পারে। এই ধরনের পদার্থকে বলে তেজস্ক্রিয় পদার্থ, আর এই গুণকে বলে তেজস্ক্রিয়তা। মেরি ও পিয়েরো এজন্য 1903 সালে নোবেল পুরস্কার পান। প্রথমে কমিটি শুধুমাত্র পিয়েরে কুরি ও ওরি বেকেরেল, যিনি এই গবেষণায় সাহায্য করেছিলেন মাত্র, তাদের দুজনকে মনোনয়ন করেছিলেন। পরে অবশ্য পিয়েরে নোবেল কমিটির কাছে জানান এই কৃতিত্ব তার একার নয়। মেরি না থাকলে তিনি রেডিয়ামের দেখা পেতেন না। পরে নোবেল কমিটি মেরি কুরির নাম ঘোষণা করেন। দুজন যেমন গবেষণা একসাথে করতেন, তেমনি সংসারের কাজগুলো একসাথে ভাগাভাগি করে করতেন। মেরি সবসময় পিয়েরের পাশে থাকতেন। অনেক বিজ্ঞানীরা মজা করে বলতেন যে পিয়েরের সবচেয়ে বড় আবিষ্কার ছিল মেরি। তারা কাজের ফাঁকে প্রায় সাইকেল নিয়ে বেরিয়ে পড়তেন। এভাবেই তাদের সুখের জীবন কেটে যাচ্ছিল। এরই মধ্যে তাদের ঘর আলো করে আসেন আইরিন কুরি ও ইভ কুরি। বেশ সুখেই দিন কেটে যাচ্ছিল মেরি আর পিয়েরের। হঠাৎ করে মেরির জীবনে নেমে আসে বিষাদের ছায়া। গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় পিয়েরের। এতে করে মেরি শোকে একদম ভেঙে পড়েন। তবে 11 বছরের ভালোবাসা এখানেই সমাপ্ত হয়নি। মেরি তার ভালোবাসাকে ধারণ করে এগিয়ে নিলেন অসমাপ্ত কাজ। 1911 সালে প্রথম বিজ্ঞানী হিসেবে পেলেন দ্বিতীয় নোবেল পুরস্কার, তবে এবার রসায়নে। তারপর পিয়েরের প্রতি ভালোবাসাটা উজাড় করে দিলেন মানব সেবায়। তেজস্ক্রিয়তাকে কিভাবে চিকিৎসা বিজ্ঞানে কাজে লাগানো যায় সেই চেষ্টা করলেন তিনি। সফলও হলেন এই কাজে। প্রথম বিশ্বযুদ্ধে তিনি তা কাজে লাগান। প্রথম বিশ্বযুদ্ধ চলার সময় মেরি বুঝতে পারেন যে যুদ্ধক্ষেত্রে সার্জনদের সাহায্য করার জন্য যুদ্ধস্থলের কাছাকাছি ফিল্ড রেডিওলজিক্যাল সেন্টার স্থাপন করা প্রয়োজন। রেডিওলজি, অঙ্গ সংস্থানবিদ্যা এবং স্বয়ংক্রিয় বলবিদ্যার উপর দ্রুত অধ্যয়নের পর তিনি এক্স রে যন্ত্র এবং ভ্রাম্যমাণ রেডিওগ্রাফির উন্নয়ন করেন, যেগুলো পরবর্তীতে পটিটস কুরিস বা ছোট কুরিগুলো নামে পরিচিত ছিল। তিনি তার মেয়ে আইরিনের সহায়তায় 20টি ভ্রাম্যমাণ হাসপাতালগুলোতে রেডিওলজিক্যাল ইউনিট পরিচালনা করেন। দিন রাত তেজস্ক্রিয় মৌল নিয়ে নাড়াচাড়ার ফল শেষ পর্যন্ত ভালো হলো না।
অচিরেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। লিউকেমিয়ায় আক্রান্ত হয়ে 1934 সালের 4 জুলাই এই মহীয়সী নারীর মৃত্যু হয়। তিনি শুধু একজন সফল বিজ্ঞানী ছিলেন না, একাধারে একজন নিবেদিত স্ত্রী, একজন দায়িত্বশীল মা এবং একজন মানবদরদী মানুষ ছিলেন। মেরি কুরি সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে ভিডিওটি শেষ করতে চাই। অনেকেই হয়তো জানেন না, মেরি কুরির ব্যবহৃত যে কোনো জিনিসপত্র নিয়ে নাড়াচাড়া করতে চাইলে নিতে হয় জীবনের ঝুঁকি। ধরুন, কেউ যদি তার গবেষণার কাজে ব্যবহৃত ডায়েরি ঘেঁটে দেখতে চায়, তবে তাকে এমন একটি কাগজে স্বাক্ষর করতে হবে যেখানে লেখা থাকবে তার জীবন ঝুঁকিতে পড়লে সংগ্রহশালা কর্তৃপক্ষ দায়ী নয়। ভিউয়ার্স, ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টস করে জানিয়ে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।